স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গ। বুধবার স্থানীয় সময় বিকেলের দিকে ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা। অন্তত আধা কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল বিস্ফোরণের তীব্রতা। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে একজন, গুরুতর আহত আরও অর্ধশতাধিক। বিস্ফোরণের পর এলাকাটিতে সব ধরনের দোকানপাট বন্ধ করে দিয়েছে প্রশাসন। এতে বিপাকে পড়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। জোহানেসবার্গের ব্যস্ততম সড়ক, আকস্মিক বিকট শব্দে বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। ঘটনার আকস্মিকতায় দিশেহারা হয়ে ছুটাছুটি শুরু করে মানুষজন। বিস্ফোরণের মাত্রা এতটাই প্রকট যে আধা কিলোমিটার এলাকায় সড়কে থাকা সব গাড়ি কয়েক হাত উপড়ে উঠে এদিক ওদিক ছিটকে পড়ে। ফেটে যায় সড়ক, কোথাও কোথাও ধসেও পড়েছে। এ সময় হতাহত হয়েছে বহু মানুষ। একটা আতঙ্ক আওয়াজ আসছে, আমার মনে হচ্ছে হয়তো ভূমিকম্প হয়েছিল কিছু। বাইরের দিকে তাকায় দেখছি যে কম্বিগুলা উল্টে গেছে, একটা বিস্ফোরণ হয়েছে বড়ভাবে। আতঙ্ক করে সব মানুষ পালাইতেছে। প্রথম মনে করছি কোনো গাড়ির চাক্কা পাঞ্চার হয়েছে, তারপর দেখি না, গাড়ির চাক্কা পাঞ্চার হয় নাই। প্রায় 2 থেকে 3 স্ট্রিট, প্রায় 1 কিলোমিটার রাস্তা ক্র্যাক হয়ে গেছে। ক্র্যাক হয়ে যাওয়ার পর গাড়িগুলি সব এদিকে পড়ে রয়েছে। প্রায় 30 থেকে 40 জন মানুষ আহত হয়েছে। প্রাথমিক তদন্তের পর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় গ্যাস লাইন থেকে ঘটেছে এই বিস্ফোরণ। প্রকৃত কারণ উদ্ঘাটনে চলছে তদন্ত। বিস্ফোরণের পর নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে গোটা এলাকা। হেলিকপ্টারে সার্বক্ষণিক টহল দিচ্ছে পুলিশ। দুর্ঘটনার পর এলাকার দোকানপাট সহ সবকিছু বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রশাসন। ব্রিয়ান রিসিক স্ট্রিট থেকে ইলোপ স্ট্রিট পর্যন্ত আধা কিলোমিটার এলাকায় বহু প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান থাকায় বিপাকে তারা। সব দোকান বন্ধ, পুলিশ সবাই ব্যারিকেড দিয়ে রাখছে, দোকান খুলতে দিচ্ছে না। এখন কি হতেছে আমরা আসলে জানি না, ইনভেস্টিগেশন চলতেছে। এখন আমার দোকান হচ্ছে গ্রোসারি দোকানে, আমি যদি 15 দিন এভাবে বন্ধ থাকে তাহলে তো আমার সব মাল এক্সপায়ার হয়ে যাবে। কবে নাগাদ খুলতে পারবে সেটাও আমরা জানি না। এর আগে গত 6 জুলাই জোহানেসবার্গের অদূরে বক্সবার্গে আরেকটি গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় 27 জন প্রাণ হারান। একের পর এক বিস্ফোরণে সাধারণ মানুষের মাঝে ছড়িয়েছে আতঙ্ক। নুরুল আলম, যমুনা নিউজ, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। যুক্তরাজ্যের ওল্ড হ্যামে বসবাসরত সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে গঠিত বিশ্বনাথ ইউনাইটেডের পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী আয়োজন করা হয়েছে। ওল্ড হ্যাম শহীদ মিনারে সমবেত হয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন সংগঠনের নেতাকর্মীরা। এদিন প্রবাসীদের উন্নয়নে কাজ করার বার্তা দেন তারা। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা জানিয়েছেন আয়োজকরা। আয়োজনে প্রবাসীদের জন্য ছিল ফুটবল ম্যাচ, হাঁড়ি ভাঙা, কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও রাফেল ড্রর প্রতিযোগিতা। দেয়া হয় আকর্ষণীয় পুরস্কার। এদিন উপস্থিত ছিলেন আবুল হোসাইন মামুন, জামাল উদ্দিন, মোশাররফ আলী, আজিজুর রহমান রুমেল, ফখরুল ইসলাম, সোহেল মিয়া, আমিন রহমান সহ আরও অনেকে। নারী ফুটবল বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে বন্দুক হামলার ঘটনা হলো নিউজিল্যান্ডের অকল্যান্ডে। মৃত্যু হয়েছে হামলাকারী সহ 3 জনের। পুলিশ কর্মকর্তা সহ আহত 6 জন। কর্তৃপক্ষ জানায় স্থানীয় সময় সকাল 7:22 দিকে নগরীর কেন্দ্রে একটি নির্মাণ সাইটে ঢুকে এলো পাতাড়ি গুলি চালাতে থাকে বন্দুকধারী। কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যায় পুলিশ। অভিযানে মৃত্যু হয় হামলাকারীর। একটি পাম্প অ্যাকশন শটগান পাওয়া যায় তার কাছে, তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। এটি সন্ত্রাসী হামলা নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। বিশ্বকাপ টুর্নামেন্টের কোনো প্রভাব ফেলবে না বলেও জানান। ভারতের মহারাষ্ট্রের রায়গড়ে একটি গ্রামে পাহাড় ধসে 16 জনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অন্তত 20টি বাড়ি। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স জানিয়েছে এসব তথ্য। আদিবাসী অধ্যুষিত গ্রামটিতে প্রায় 46টি বাড়ি রয়েছে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা বলছেন গেল কয়েকদিন ধরেই টানা বৃষ্টিপাত চলছে অঞ্চলটিতে। তারই প্রভাবে নরম হয়ে গেছে পাহাড়ি অঞ্চলের মাটি। এ কারণেই ভূমিধসের ঘটনা হয়েছে। মধ্যরাতে দুর্ঘটনায় হওয়ায় সেখানে চিকিৎসক এবং উদ্ধারকারী দল পৌঁছানো সম্ভব হয়নি। কর্তৃপক্ষ বলছে কাদা মাটির নিচে দেবে গেছে পুরো গ্রামটি। সেখানে পৌঁছাতে 2 ঘন্টারও বেশি সময় লেগেছে উদ্ধারকারী দলের সদস্যদের। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। নিহতদের পরিবারকে 5 লাখ রুপি করে সহায়তার ঘোষণা দেয়া হয়েছে। ইতালির স্বনামধন্য বাংলা শিক্ষা প্রতিষ্ঠান ভেনিস বাংলা স্কুল পরিদর্শন করেন স্বনামধন্য চিত্রশিল্পী আর.এ. কাজল। 1994 সালে সুইডেনের রাস্তায় চিত্রকর্ম এঁকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেন তিনি।
সংক্ষিপ্ত সফরে তিনি ইতালি ঘুরতে গিয়ে পরিদর্শন করেন স্কুলটি। এদিন শিক্ষার্থীদের বাংলা ভাষা ও চিত্রকর্ম নিয়ে কথাবার্তা বলেন তিনি। চিত্রকর্মের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরার আহ্বানও জানান। এদিন এই শিল্পীকে বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সে সময় উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার, সাধারণ সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবী, শহীদুল ইসলাম সুজন, শিক্ষিকা সুরাইয়া আক্তার, মেহেরুন্নেসা মৌলি ও অভিভাবকবৃন্দ। সুইডেনে আবারও পবিত্র কোরআন পোড়ানোর পরিকল্পনার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইরাকে। বাগদাদে বৃহস্পতিবার ভোর থেকে সুইডিশ দূতাবাসের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা। বুধবার সুইডেনের গণমাধ্যমে জানানো হয়, স্টকহোমে ইরাকের দূতাবাসের সামনে পবিত্র কোরআন ও ইরাকের পতাকা পোড়ানোর আবেদন জানায় এক ব্যক্তি। অনুমোদনও দেয় পুলিশ। এই খবর জানাজানির পরেই ছড়ায় ক্ষোভ। ইরাকের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, শিয়া নেতা মুক্তাদা আল সাদরের সমর্থকদের ডাকে সুইডিশ দূতাবাসের সামনে হয় প্রতিবাদ কর্মসূচি। সুরক্ষিত ভবনের দেয়ালে উঠে দাঁড়ান অনেকে, করেন অগ্নিসংযোগও। তবে দূতাবাসের কর্মীরা সবাই নিরাপদে আছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দূতাবাসের সামনে বিশৃঙ্খলার ঘটনায় নিন্দা জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। জড়িতদের খুঁজে বের করে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশও দিয়েছে। চলতি বছর একাধিকবার কোরআন পোড়ানো হয়েছে সুইডেনে। ইতালির কাছ থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনবে বাংলাদেশ, এ নিয়ে আলাপ আলোচনা চললেও প্রধানমন্ত্রীর আসন্ন সফরেই চুক্তি হবে কিনা তা নিশ্চিত করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপ থেকেও জ্বালানি আমদানির বিষয়টি চূড়ান্ত হতে পারে 24 থেকে 26 জুলাই প্রধানমন্ত্রীর ইতালি সফরে। ইতালির রোমে 24 জুলাই বসছে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার বিশেষ সম্মেলন। জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে তাতে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের ইতালি সফরের বিস্তারিত জানাতেই এই সংবাদ সম্মেলন। সফরকালে ইতালির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেশের জ্বালানি চাহিদা মেটাতে এবার ইউরোপের দিকে নজর সরকারের। এ নিয়ে সমঝোতা হতে পারে এবারের সফরে। শুধু মিডল ইস্টের সাথে আমাদের এখন বেশি যোগাযোগ, আমরা এটা সাউথ ইস্ট এশিয়াতে যেমন করতে চাই সেরকম ইউরোপিয়ান দেশগুলোর সাথেও আমাদের যোগাযোগ বৃদ্ধি হচ্ছে। এবং এই ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টটা হলে পরে ইএনআই এর যে আফ্রিকাতে বা বিভিন্ন দেশে ওদেরও স্ট্রং ফুটপ্রিন্ট আছে, তো সেগুলোর মাধ্যমে আমাদের ওই যে ডাইভার্সিফিকেশনের পার্ট হিসাবে এটা হয়তো ভবিষ্যতে কাজে লাগবে। আলোচনা চলছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনাকাটার বিষয়েও। আসছে ইতালি সফরেই তা চূড়ান্ত হচ্ছে কিনা প্রশ্ন ছিল সাংবাদিকদের। দুই দেশের যে স্টেক হোল্ডার সবাইকে শেষ মানে কনসালটেশন কমপ্লিট করা সম্ভব হয় নাই। এই সমস্ত কেনাবেচা যদি লার্জ স্কেলে করতে হয় তখন একটা চুক্তির মাধ্যমে করলে সেখানে কিছু সেফগার্ডেরও বিষয় আছে, তো সেগুলো নিয়ে আমরা বর্তমানে আলাপ আলোচনা করছি। বাট ইতালির সাথে ইতিমধ্যে আমরা কিন্তু ছোট ছোট অনেক কিছু নিয়েছি এবং তারা ইউরোপের মধ্যে একটা অন্যতম দেশ যারা সাবমেরিন, তারপরে অ্যাটাক হেলিকপ্টার থেকে আরম্ভ করে অনেক কিছু তারা তৈরি করে। সো ভবিষ্যতে এই সম্ভাবনাটা রয়ে যাচ্ছে। 3 দিনের এই সফরে ইউরোপের 15টি দেশে বাংলাদেশি মিশন প্রধানদের নিয়ে আঞ্চলিক দূত সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপের 15টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত আঞ্চলিক দূত সম্মেলন রিজিওনাল এনভয় কনফারেন্সে অংশ নেবে। সম্মেলনের ফাঁকে জাতিসংঘ মহাসচিব সহ কয়েকটি দেশের সরকার প্রধানের সাথেও বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ সমিতি নির্বাচনকে সামনে রেখে আয়োজিত হয়েছে প্যানেল পরিচিতি সভা। মঙ্গলবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে হয় এই আয়োজন। আগামী 30 জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন জিলু জসিম আশরাফ পরিষদ। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্যানেলের সমর্থক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন। এদিন নির্বাচিত হলে প্রবাসীদের স্থায়ী ভবন নির্মাণ এবং হাসপাতাল প্রতিষ্ঠার আশ্বাস দেন প্রার্থীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা আনোয়ার মিয়া ও পরিচালনা করেন মোহাম্মদ নুরুজ্জামান ঘর। প্যানেলকে বিজয়ী করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন নেতা কর্মীরা। অনুষ্ঠানে বক্তব্য দেন সভাপতি প্রার্থী জিলু মিয়া, সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল বারী জসিম, ট্রেজারার প্রার্থী শেখ আশরাফুজ্জামান। আরও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা আব্দুল হামিদ, মাহফুজুর রহমান কয়েস, শুয়েব আহমেদ, মাসুদ মিয়া, খালিশ মিয়া সহ অনেকে। নির্বাচনে আনারস এবং সানফ্লাওয়ার প্রতীক নিয়ে আরও 2টি প্যানেল প্রচারণা চালাচ্ছে। প্লাবন হুমকিতে তাজমহল, নদীর পানি ঢুকে পড়ার শঙ্কা দেখা দিয়েছে ঐতিহাসিক স্থাপত্যে। আগ্রায় বিপদসীমা পেরিয়ে গেছে যমুনা। 45 বছরের মধ্যে প্রথমবার স্থাপনাটির সীমানা প্রাচীর ছুঁয়েছে বানের জল, তলিয়েছে আশেপাশের নিচু এলাকাগুলো।
4 দশকেও যমুনায় এত পানি দেখেনি আগ্রাবাসী। প্লাবিত হওয়ার ঝুঁকিতে 17 শতকের নিদর্শন তাজমহল। এরই মধ্যে বাইরের দেয়ালে পৌঁছে গেছে বন্যার পানি। তাজমহলের ভেতরেও ঢুকে পড়বে কিনা তা নিয়ে বাড়ছে উদ্বেগ। ভারতের সেন্ট্রাল ওয়াটার কমিশন সিডব্লিউসির তথ্য, তাজমহলের পাশ দিয়ে প্রবাহিত অংশের যমুনার পানি ছাড়িয়েছে 499 ফুট। 508 ফুট ছাড়িয়ে গেলেই ধরা হয় সর্বোচ্চ বিপজ্জনক হিসেবে। তাজমহল দেখভালের দায়িত্বপ্রাপ্ত ভারতের প্রত্নতত্ত্ব অধিদপ্তর অবশ্য বলছে, এবারের বন্যায় ঝুঁকিতে পড়ার সম্ভাবনা নেই স্থাপনাটির। তবে পানি প্রতিনিয়ত বেড়ে চলায় আতঙ্কিত স্থানীয়রা। যমুনায় প্রথমবার এত পানি দেখছি। রাতে পানি আরো বেড়ে যেতে পারে বলে ভয় হচ্ছে। মনে হচ্ছে আমাদের ঘরের জিনিসপত্র সব ভেসে যাবে। তাজমহলের সামনে আমাদের বাড়ি, ভয় হচ্ছে পানিতে তলিয়ে যাবে। কয়েকদিন ধরেই রাতে ঘুম হচ্ছে না। এখানে একটি বাগান আছে, কিন্তু দেখা যাচ্ছে না। এভাবে পানি বাড়তে দেখে অবাক লাগছে। যমুনা তীরে তাজমহলের উল্টো দিকে অবস্থিত আরেক পর্যটন কেন্দ্র মেহতাববাগ অবশ্য তলিয়েছে পানিতে। পর্যটক প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে সেখানে। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।